থেকে দক্ষিণ মানুষ শুধু সেই দিকেই তাকিয়ে থাকবেন, কারণ আসল পরিবর্তন তো এসে গিয়েছে। বিজেপি নেতৃত্ব একাধিকবার সেই দাবি করেছে, আর আজকে সদর্প ঘোষণা অমিত শাহের, সদর্প ঘোষণা শুভেন্দু অধিকারী। আমরা আম জনতা তাকিয়ে থাকব সেই সোনালী সূর্যোদয়ের জন্য, সোনালী সূর্যোদয়ের দিকে তাকিয়ে থাকব আমরা, যা যা গত 15 বছরে হারিয়েছে বাংলা। আজকে হাল্লা বলে আমি দেবারতী আপনাদের সঙ্গে রয়েছে, এবং এই যে ছবিগুলো দেখাচ্ছি প্রথমে দেখুন। বারবার এই কথা বলা হচ্ছে যে গৈরিকীকরণ, বাংলায় গৈরিকীকরণ হয়েছে। কোথায় কোথায় হয়েছে গৈরিকীকরণ, খুব দ্রুত একবার সেই ছবিগুলো আপনাদের দেখাই। লোকভবন একেবারে গেরুয়া আলোর মালায় সেজেছে, লোকভবনের ছবি, বিধানসভার ছবি আমরা দেখছি। গৈরিকীকরণ একে বলে, এইভাবে গেরুয়া হচ্ছে সবকিছু। আমরা দেখেছি যে এই স্যাফরান, তার কি মাহাত্ম্য, তার কি মর্যাদা, জাতীয় পতাকার ওই স্যাফরানের কি মর্যাদা, কি মানে, কি ঐতিহ্য আমরা দেখেছি। আর আজকে এই বাংলার বুকে গৈরিকীকরণ এইভাবে হচ্ছে। তবে হ্যাঁ, সাধারণ মানুষ তারা কি পাবেন, কি পরিষেবা এই নতুন সরকার, নতুন বিজেপি সরকার বাংলার মানুষকে দেবে, অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে। অমিত শাহ তিনি এলেন, আজকে যে বক্তব্য অমিত শাহ রেখেছেন খুব তাৎপর্যপূর্ণ, আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে। অমিত শাহ বলছেন, আবার বলছি, ভীষণ তাৎপর্যপূর্ণ বক্তব্য অমিত শাহের। অ্যাডমিনিস্ট্রেশনের রাজনীতিকরণ হয়ে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়, আর এই রাজনীতিকরণ অপরাধী তৈরি করেছিল। অমিত শাহের তাৎপর্যপূর্ণ বক্তব্য, অর্থাৎ আগামী সময়ে কি হবে, অর্থাৎ এই অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে ঢেলে সাজানো হবে এবং কোনো অপরাধী ছাড় পাবে না। আবারও অমিত শাহের এই বক্তব্য থেকে স্পষ্ট হলো। আজকে আলোচনা শুরু করবো, আমার সঙ্গে যারা প্যানেলে থাকবেন তাদের সঙ্গে ডেফিনেটলি আলাপ করাবো আপনাদের, কিন্তু শুরুতেই অমিত শাহের এই বক্তব্য, সেটা দিয়ে একটু আজকের অনুষ্ঠান শুরু করবো। দেখুন, बंगाल में ममता जी के 15 साल में एडमिनिस्ट्रेशन का पूरा राजनीतिकरण हो गया। सारे एडमिनिस्ट्रेशन के प्रमुख अंग उपांग राजनीतिकरण हो गए और राजनीति का अपराधीकरण कर दिया। तो एक प्रकार से पूरे बंगाल में सुशासन आए ऐसी व्यवस्था ही नहीं। मैं फिर से दोहराना चाहता हूं, ममता जी के शासन में एडमिनिस्ट्रेशन का राजनीतिकरण हुआ और राजनीति का अपराधीकरण हुआ। अपराधी ही राजनेता बन गए, तो विकास की कोई गुंजाइश ही नहीं बनी। मैं आज भारतीय जनता पार्टी की ओर से बंगाल की जनता को विश्वास दिलाना चाहता हूं, भाजपा के शासन में न एडमिनिस्ट्रेशन का राजनीतिकरण होगा, न राजनीति का अपराधीकरण होगा। ये हमारा बंगाल की जनता को वादा है। দারুণ একটা কথা বললেন অমিত শাহ। আগামী সময় কি হয় সে তো আমাদের নজরে থাকবে, কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রাথমিক তার কি কি লক্ষ্য সেটা খুব স্পষ্টভাবে বলেছেন। এই মুহূর্তে 46% ভোট পেয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। শুভেন্দু অধিকারী বলছেন আগামী সময়ে ভালো কাজ করে মানুষের পাশে থেকে এই শতাংশটাকে আমরা নিয়ে যাব 60%। কি বলেছেন শুভেন্দু অধিকারী আজকে বক্তব্য রাখার সময়, দেখুন। করতেই হবে, বাংলার মানুষের আশা ভরসা জয় করার মধ্য দিয়ে আমাদেরকে 46% নয়, আগামী নির্বাচনে ইতিবাচক কাজ করে সংকল্পপত্র কার্যকর করে মোদিজির স্বপ্ন পূরণ করে বাংলার মানুষের আশাকে পূরণ করে 60%-এর বেশি মানুষকে 60% পৌঁছতে হবে, এই লক্ষ্যমাত্রা শুভেন্দু অধিকারী বেঁধে দিচ্ছেন। কিন্তু ভালো কাজের নিরিখে হবে এই নির্বাচন। আগামী সময় বিজেপির পার্সেন্টেজ 60%-তে গিয়ে পৌঁছাবে, সেটা পরের কথা। এই মুহূর্তে সংকল্পপত্র অনুযায়ী 1, 2, 3, 4, 5 করে বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে সেগুলো পূরণ করবে আশা করতে পারি আমরা। আমাদের সঙ্গে আজকে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাবো। বিজেপির তরফ থেকে
আমাদের মুখপাত্র আলী হোসেন সাহেব রয়েছেন। আলী সাহেবকে স্বাগত জানাবো এবং আমি আশা করব আলীদা আপনার কাছে একাধিক অনুষ্ঠানের আগে আপনার সাথে করেছি, সেই সময় আপনি বিরোধী ভূমিকায়, আর তখন আপনাদের চোখে মুখে যে জেদ, যে ক্ষোভ, যে রাগ দেখেছি, আজকে আপনাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে সেগুলোর একটা ঠিকঠাক বাস্তবায়ন আমরা দেখতে চাইবো, যে এই ক্ষোভ, এই রাগ জাস্টিফাইড ছিল। আপনারা কাজ করে দেখাবেন এই আশা আমরা রাখবো। পাশাপাশি আমার সঙ্গে আজকে রয়েছেন তৃণমূল সমর্থক অরিজিৎ কাঞ্জিলাল। অরিজিৎকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন অমিতাভ সিংহ, কংগ্রেস মুখপাত্র। অমিতাভ দাকে স্বাগত জানাবো এবং স্টুডিওর বাইরে থেকে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন, অমিতাভ দাকেও স্বাগত জানাবো। অমিতাভ দাকে দিয়ে একটু শুরু করি। আমি খুব ছোট্ট করে আগে একটু অমিতাভ দার কাছে আসবো। অমিতাভ দা, এই অমিত শাহ অনেক কিছু বলেছেন আজকে, আমি অমিতাভ কাঞ্জিলালের কথা বলছি। অমিতাভদার কাছে আসি, যে অনেকগুলো কথা অমিত শাহ বলেছেন, অনেক কিছু শুভেন্দু অধিকারী বলেছেন, হয়তো আগামী দিন আরও বলবেন। আমি খুব ছোট করে জানতে চাইছি, আলী সাহেব এখানে বসে রয়েছেন, আপনার প্রথম এক্সপেকটেশন সরকারের কাছে কি? নিঃসন্দেহে গুড গভর্নেন্স, এক সুশাসন পশ্চিমবঙ্গে কায়েম, যেটা থেকে আমরা বিগত 10 দশক ধরে বলছিল। আইনের শাসনকে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হোক এবং দুর্বৃত্ত দাবিতে পশ্চিমবঙ্গ দীর্ঘ সময় অশান্ত থেকে এবং এমনকি ভোট পরবর্তীকালে তারা শব্দপ্রীতি হয়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালান, তাদেরকে কঠোরভাবে দমন বাংলায়। আপনি বলছেন সুশাসনের কথা। অমিতাভদার অডিওতে একটু প্রবলেম হচ্ছে, আমি দেখতে বলবো একটু বিষয়টা যদি ঠিক করা যায়। যেটা মোটের উপর বোঝা গেল সুশাসনের কথা বলছেন, আর অমিত শাহ ঠিক এই জায়গাটাতে এই কথা বলেছেন যে অ্যাডমিনিস্ট্রেশন কা রাজনীতিকরণ হো গিয়া থা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে এই বক্তব্য অমিত শাহের যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আলিদার কাছে আসি, এখন না অ্যাডমিনিস্ট্রেশনের রাজনীতিকরণ হবে আর না রাজনীতিতে অপরাধীরা ঢুকতে পারবে। আলিদা, এই এক্সপেকটেশন মানুষ রাখতে পারে? দেখুন, মাননীয় অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতবর্ষের সব থেকে আমরা বলি রাজনীতিতে উনি চাণক্য। উনি যে কথা বলেছেন, আমরা সংকল্পপত্রের মধ্যেও একই কথাই বলেছি। ওনার বক্তব্যটাই আমরা প্রায়োরিটি দিয়েছিলাম, যে পলিটিক্যাল যে ক্রিমিনালে ভর্তি হয়ে গেছে, পলিটিক্যাল অর্থাৎ রাজনীতির যে বিশুদ্ধীকরণ করা দরকার, এটা আমরা সেটা চেয়েছিলাম। সেই জন্য রাজনীতিতে শুদ্ধিকরণ আনতে হবে এবং ক্রিমিনালগুলোকে সরিয়ে দিয়ে স্বচ্ছ প্রশাসন আমাদের আনতে হবে। ভারতীয় জনতা পার্টি এটা করে আমরা সুশাসনে পৌঁছাবো। যে কথাটা আপনি শুরুতে মুখবন্ধের মাধ্যমে বলেছেন যে সোনার বাংলা, আমরা সোনার বাংলা গড়বই। কারণ আপনারা দেখেছেন বা এখনও দেখছেন, ভারতীয় জনতা পার্টি যে রাজ্যগুলোতে সরকারে রয়েছে কন্টিনিউশনটা করতেছে, কিন্তু কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কোনো রাজ্যে 35 বছর পর্যন্ত চলছে। অর্থাৎ বিজেপির প্রতি মানুষের, দেশের মানুষের বা বিভিন্ন রাজ্যের মানুষের যে আগ্রহ, সেটা আমরা দেখেছি। আমরা এবার সংকল্পপত্র যেটা ঘোষণা করেছি, সেখানে বলবো আমাদের কালকে শপথ গ্রহণ হবে, আর শপথ গ্রহণ হওয়ার পরে প্রথম ক্যাবিনেট বৈঠক যে হবে, সেই ক্যাবিনেট বৈঠকে আমরা প্রথম দুটো সিদ্ধান্ত নেব। এক সিদ্ধান্ত হচ্ছে যে আয়ুষ্মান ভারত, যেটা স্বাস্থ্য পরিষেবা, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে এখানে স্বাস্থ্যসাথী চালু করেছিলেন, সেইটাকে আমরা সারা ভারতবর্ষ ব্যাপী আজকে সেই হ্যাঁ সেটা বলছি, যে স্বাস্থ্যসাথী উনি এখানে রাজ্যে চালু করেছেন, আমরা কিন্তু আয়ুষ্মান ভারত চালু করেছি বিজেপি। আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে ঢুকতে দেয়নি। যারা ধরুন স্বাস্থ্য সাথীতে রয়েছেন এখন, কি হবে তাদের? না, সবাই আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হবে। 5 লক্ষ টাকার সুবিধা তারা সবাই পাবে, গরিব মানুষরা পাবে। আজকে তারা বাংলায় পেত, সেটা সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে যে কোনো হসপিটাল, ইউনিভার্সিটি, হসপিটাল, নার্সিংহোম সব জায়গায় পাবে। স্বাস্থ্যকর করা রাজ্যকে, এটা আপনাদের প্রাথমিক লক্ষ্য। আয়ুষ্মান ভারত হচ্ছে আয়ুষ্মান ভারতের মাধ্যমে আমরা স্বাস্থ্য পরিষেবা দেব। প্রত্যেকটা জায়গা, উত্তরবঙ্গে আমরা একটা এইমস হসপিটাল স্থাপন করব, যেটা আপনার কল্যাণীতে এসছে, যেটা এর আগেই রায়গঞ্জে হওয়ার কথা ছিল, সেটা রাজ্য সরকার জমি না দেওয়ার কারণে আমাদের কল্যাণীতে পরবর্তীতে নিয়ে এসছে। কিন্তু উত্তরবঙ্গের 8টি জেলা তারা বঞ্চিত হয়েছে। এবার ভারতীয় জনতা পার্টির সরকার উত্তরবঙ্গে আমরা একটা এইমস হসপিটাল করব। প্রত্যেকটা জেলাতে ক্যান্সার হসপিটালের ইউনিট তৈরি করা হবে। এখন ভয়াবহ আকার নিয়েছে ক্যান্সার, তো সেটা করা হবে। এই দিক গেল স্বাস্থ্য দিক। এছাড়াও ডেভেলপমেন্টের দিক থেকে যদি বলা যায়, রাস্তা, পরিকাঠামো, উন্নয়ন, শিক্ষা, সর্বদিক থেকেই ভারতীয় জনতা পার্টির সরকার এবার নজর দেবে
কি করে আমরা পশ্চিমবঙ্গকে অন্য অন্য রাজ্যগুলোকে আমরা টপকে আমরা আগের সারিতে আসতে পারি। দেখুন আপনার 8,658টা শিল্প ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। সেই শিল্প যেন আবার ঘুরে আসে, সেই শিল্পপতিদের সঙ্গে কথা বলে তাদেরকে প্রয়োজনে রিকোয়েস্ট করে আমরা বাংলায় নিয়ে আসবো। আসুন আপনারা শিল্প মানে যে স্থাপন করুন। সমস্যাগুলো আমরা এর আগে দেখেছিলাম, মানে বলতে শুনতাম প্রাক্তন সরকারকে যে জমি, মানে এসইজেড এর আন্ডারে জমি ইত্যাদি বিভিন্ন রকম বিতর্ক, বিভিন্ন রকম গন্ডগোল কোথায় হবে, ভারী শিল্প কেন হচ্ছে না, একাধিক সাফাই সেই সরকার দিয়ে গেছে। আমি জানি না আগামী সময় কি হতে চলেছে। আমি আসবো আলিদা আপনার কাছে, তার আগে আমি একটু অরিজিৎ কাঞ্জিলালের কাছে আসতে চাইবো। এই যে एडमिनिस्ट्रेशन का राजनीतिकरण हो गया था, এটা কি কোথাও মানে এটা বড় সমস্যার মধ্যে তৃণমূল কংগ্রেসকে ফেলে দিল, সরকারটাকে সমস্যায় ফেললো, এটা আপনারা মনে করছেন? দেখুন, অ্যাডমিনিস্ট্রেশন আর সরকার দুটোই কখনো এক হয়ে চলা যায় না। কিছু কিছু ক্ষেত্রে অনেক দলীয় কর্মী বা সরকারি প্রতিনিধিদেরও মনে হয়েছে যে এই জিনিসটা এক হয়েছে, কিন্তু আমি এই জায়গাতে যাচ্ছি না, কারণ কালকে একটা নতুন সরকার গঠন হবে। বিজেপির যিনি রয়েছেন মুখপাত্র হিসেবে তাকে অভিনন্দন জানাই যে তাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কালকে শপথ গ্রহণ করবেন, এবং তার কাছে আশা রেখে, শুভেন্দু অধিকারীর কাছে আশা রেখে যেরকম পশ্চিমবঙ্গবাসীর যে 46% তারা যে ভোট পেয়েছে, সাথেও 40%-এর ঊর্ধ্বে মানুষ যারা তৃণমূলকেও ভোট দিয়েছে, সাথে অন্যান্য সাধারণ মানুষজনও যারা রয়েছে তাদের অনেক আশা রয়েছে। কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা, বকেয়া ডিএ সরকারি কর্মচারীরা যারা জয় শ্রীরাম করে নবান্নতে ওয়েলকাম জানিয়েছে বিজেপিকে। এরপরে আরজিকর কাণ্ড সহ অন্যান্য অসম্পূর্ণ যে তদন্তগুলোকে বলেছে যে শেষ মাত্রায় পৌঁছে গিয়ে তার বিচার এই সরকার দেবে, সেটার জন্য 7th পে কমিশন গঠন, সাথে 7th পে কার্যকর করা 45 দিনের মধ্যে, সাথে 8th পে কমিশনের নতুন কমিটি গঠন, এবং চারিদিকে যে সন্ত্রাস সৃষ্টি, যেটা বিগত দিনগুলোতে আলিদাও ছিল, অন্যান্য মুখপাত্ররাও ছিল, সেখানে বারবার শুনতে হয়েছিল পশ্চিমবঙ্গে বাইরে থেকে লোক ঢুকছে, বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন বর্ডার থেকে, এবং সন্ত্রাসবাদীদের আঁকড়া তৈরি হচ্ছিল পশ্চিমবঙ্গ, যেটা বহুবার আমি এখানে উপস্থিত হয়ে শুনেছিলাম। এবার সেটাই দেখতে হবে যে এইগুলো মোকাবিলা তারা কি করে। আর বেকারদেরকে যেরকম 3,000 টাকা ভাতা এবং সাময়িক 15,000 টাকা, এগুলো জানতে হবে। একটা জিনিস বোঝা যাচ্ছে যে ফিরিস্তি এখানে রাখা হচ্ছে, তার মানে বিগত সরকার কামের কাম কিছুই করে নাই, তাই নতুন সরকারের ঘাড়ে একটা অমিতাভদা যেটা চলে গেছে সেটা নিয়ে আলোচনা না করে যেটা আসতে চলেছে, তার বয়স এখন, সে এখনো সবাই জন্মেছে, চলে গেছে, তার গোড়ায় কি গলদ ছিল সেটা যদি দেখা না হয়, সেটা যদি বিশ্লেষণ না হয়, নতুন তো আর হাওয়ায় তৈরি করবে না বিল্ডিংটা। বিশ্লেষণ 15 বছর ধরে বিরোধীরা করেছে। তুমি যে কল্পনার প্রাসাদ দাবি করছো যে অমুক দিনের ভেতরে এটা হয়ে যাবে, তমুক দিনের ভেতরে, আমি দাবি বানিয়ে রেখে দিয়েছো। তুমি মনে হয় কথাটা শুনতে ভুল করেছো। বিগত সরকার এমন দৃষ্টান্ত তৈরি করে দিয়ে গেছে, বাঙালিকে হাসির পাত্র করে দিয়ে গেছে বিশ্বের কাছে, যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন না, মুখ্যমন্ত্রী তার টুইটার ফেসবুক হ্যান্ডেল থেকে নিজের নাম সরাবেন না, এখনো তো সোশ্যাল মিডিয়ায় চিফ মিনিস্টার লেখা। বলছি কি সার্কাস, মানে স্বভাবতই তারা আলোচনাটা যখন আগামী সরকারের কার্যকলাপ নিয়ে হচ্ছে, সবে কালকে বীজ বপন হচ্ছে সরকারের, সেটা দেখার বিষয়ে আপনিও দেখবেন, আমিও দেখবো, সারা পশ্চিমবঙ্গবাসী দেখবে সরকার কিরকম কাজ করছে। নিজেরা যে কাজটা করতে গিয়ে বাঙালির সঙ্গে, বাঙালি ভোটারদের সঙ্গে প্রতারণা করেছে 15 বছর ধরে, সেই প্রতারণার দায়টা স্বীকার করে তারপর না হয় নতুন সরকারের কাছে দাবি পেশ করো, নইলে মনে হবে তো তুমি কথাটা তুললেন। অমিতাভদা, একটা বিষয় একটু এখানে জানতে চাইবো আপনার কাছে, বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করার ক্ষমতা কারণ নেই। উনি যা করেছেন, উনি যে বিরোধিতাটা করে ক্ষমতায় এসেছেন, সেটাকে হয়তো নিন্দুকেরাও হ্যাটস অফ করবে, কিন্তু কথা হচ্ছে এখন 15 বছর আগের মমতা বন্দ্যোপাধ্যায় বা 20 বছর আগের মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কিছু তো পরিবর্তন এসেছে। এই রাজনৈতিক দলটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মতো এই রাজনৈতিক দলটা, তারা বিজেপির মতো সর্বভারতীয় দলের সঙ্গে বিরোধিতায় যাবে আগামী দিনে। প্রথমত এটাই চ্যালেঞ্জ যে বিরোধী দলনেতা কাকে তারা নির্ধারণ করবে,
এবং দ্বিতীয়ত সার্বিকভাবে চরিত্র কি হবে এই দলটা, আপনার একটু এটার ব্যাখ্যা নেবো আমি দাদা। আচ্ছা, একটা ব্রেক নিয়ে নিই, আমার মনে হয় তাহলে আর মাঝখানে কাটতে হয় না। খুব দ্রুত একটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে অমিতাভদার কাছে এটার একটু ব্যাখ্যা নেব যে তৃণমূল কংগ্রেস আগামী দিনে তারা কিভাবে এগোবে এই বিরোধিতার জায়গায়। খুব দ্রুত ফিরছি, সঙ্গে থাকুন। স্পষ্ট প্রত্যেকে লক্ষ্য করেছেন বিগত 15 বছরে একটা গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশন ঘটে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসে। সেটা এই রকম যে সহজ আটপহুরে স্বাভাবিক স্ট্রিট ফাইটার চেহারা টালির চাল থেকে উঠে আসায় নিম্নবিত্ত নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, জাতীয় কংগ্রেস যুব কংগ্রেসের ভেতর রীতিমতো সংগঠনকে ঝুঁটি নাড়িয়ে দিয়ে 98-এ তার বেরিয়ে আসা এবং তার সঙ্গে আরও কিছু নেতৃত্ব তার সঙ্গে যোগদান করলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরোপুরি কর্পোরেটাইজেশন হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমরা নতুন মমতা বন্দ্যোপাধ্যায়কে, মানে যিনি বিদায়ী স্তরে যাকে দেখেছি, তার এক হাতে দামি অ্যাপেল ওয়াচ, আরেক হাতে দামি রিস্টব্যান্ড, পায়ের হাওয়াই চপ্পলটার দাম 42,000 টাকা কমপক্ষে ওই ব্র্যান্ডটার, এবং তিনি যে ধরনের পোশাক পরেন, যে খাবার খান, যে ট্রেডমিল করেন, যে ঘরে থাকেন, তার সঙ্গে তার আগেকার আটপৌরে ছবিটার কোনো মিল ছিল না। দলটারও এই উত্তরণের কি কোনো সমালোচনা হতে পারে? সমালোচনার প্রশ্নটা কি? উনি যে ভাবমূর্তি দেখিয়ে মানুষের কাছ থেকে আস্থা অর্জন করেছিলেন, সেই ভাবমূর্তিটাই যখন বিসর্জন দিয়ে ফেললেন, তখন স্বভাবতই তিনি সঙ্গে সঙ্গে অমিতাভদা যে সততার প্রতীক পোস্টার আমরা দেখলাম, কিন্তু যিনি সৎ তিনি দুটো অ্যাপেল ওয়াচ করতে পারেন না, এটা তো নাও হতে পারে। না, প্রশ্নই আসে না। প্রশ্ন হচ্ছে তাহলে তোমাকে তোমার আয়ের উৎস বলতে হবে। একজন মুখ্যমন্ত্রী কত মাইনে পান, তার বাড়িতে তার কতটা হতে পারে, তার মানে যদি 15 বছর ধরে শাসন চালান তার কতটা সম্পত্তি হতে পারে, তার একটা আনুমানিক হিসেব আমরা করতেই পারি। তার বৈভব কতটা জায়গায় যেতে পারে আমরা একটা আনুমানিক হিসেব করতেই পারি। তাহলে প্রশ্নটা এখানে, গোটা রাজ্যে যখন কর্মসংস্থানের অভাব, গোটা রাজ্যে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে, তখন তার যদি ওই বৈভব পাল্টা মানুষ চোখে দেখতে থাকে, স্বাভাবিকভাবেই আস্থা হারাবে। ঠিক একই ঘটনা ঘটেছে গোটা তৃণমূল কংগ্রেস দলটার মধ্যে। সমস্ত পুরনো নেতারা যারা মাটি কামড়ে পড়ে থেকে সংগঠন তৈরি করেছিলেন, তৃণমূল কংগ্রেসের পক্ষে জনমতকে একত্রিত করেছিলেন, তারা দলে ক্রমাগত অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। শুধু বিরোধীদের নয়, দলের ভেতরের নেতাদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে ক্রমাগত তিতিবিরক্ত করেছেন শুধু একজন মানুষের উত্থানের জন্য, যার কিন্তু প্রকৃতপক্ষে মাটি রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগ কোনোদিনই ছিল না, আজও নেই। এবারে প্রশ্নটা হচ্ছে, স্বাভাবিকভাবে তোমার প্রশ্নের দ্বিতীয়ার্ধে এবারে প্রবেশ করি, ফলে যে ট্রান্সফরমেশনটা তৃণমূলের মধ্যে ঘটলো সেটাকে আমি পচে যাওয়া বলি। বাইরেটা চকচকে, কিন্তু ভেতর থেকে পচে গেছে এই শরীরটা, এবং সেই পচা গলা শরীরটাকে খুব বেশিক্ষণ বহন করার মতো সামর্থ্য ওই কঙ্কালটার মধ্যে ছিল না, কারণ দলটার তো কোনো আদর্শই নেই। ফলে বহন করবে কে? স্ট্রাকচারটা হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। কি হবে আগামীতে? না, অধিকাংশ এই নির্বাচিত এমএলএরা বিধানসভার ফ্লোরে প্রায় দিশেহারা হয়ে কিছুদিন চেষ্টা করবেন তাদের দলের নেতৃত্বে যতটুকু শুনে ভূমিকা করা যায়, পালন করা যায়, তারপর আস্তে আস্তে শুরু হবে দল ছাড়ার প্রবণতা। কংগ্রেসে মিশে যাবেন একটা অংশ প্রথমত আপ্রাণ চেষ্টা করবেন বিজেপির মূল স্রোতের দিকে ধেয়ে যেতে। যদি বিজেপি তাদেরকে জায়গা করে দেয় তো একরকম, যদি না পারে হ্যাশট্যাগ ট্রেন্ডিং বিজেপি, ওইদিকে কিছু মানুষ পা বাড়াবেন। আপনি একটা খুব ইন্টারেস্টিং কথা বললেন এখানে অমিতাভদা, কংগ্রেসের দিকে কিছু মানুষ পা বাড়াবেন। এখানে আমাদের আরেক অমিতাভদা রয়েছেন, নেবেন আপনারা? হ্যাঁ, দেখুন, একটা কথা বলি যে কংগ্রেস ভেঙেই তো তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল 1997 সাল শেষে। তো ন্যাচারালি এদের মধ্যে যারা পুরনো কংগ্রেসী এখনও অবধি শোভনদেব চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে অনেকেই আছেন যারা এত বছর ধরে তৃণমূলে থাকার পরও যথেষ্ট সততার সাথে এবং ভালোভাবে কাজ করেছে। আমরা তৃণমূলের কর্মী যারা, ভালো কর্মী যারা, তাদেরকে নিশ্চয়ই নেব, কারণ দলটা ভেঙে তৈরি হয়েছে তৃণমূল, এবং তৃণমূল থেকে যখন ভেঙে আসবে যারা ধর্মনিরপেক্ষ শক্তি, যাদের মধ্যে এখনও অবধি কংগ্রেসের কালচারটা আছে, ডিএনএটা বহন করছে, তাদের আমরা নিশ্চয়ই কংগ্রেসের স্বাগত জানাবো। তবে এই রাকেশ সিংকে যেমন বিজেপি নিয়েছে এবং তার জন্য অপেক্ষা করে ছিল যে কখনো জেল থেকে বেরোবে তারপরে টিকিট দেবো, এই ধরনের লোকজনকে আমরা ডেফিনেটলি নেবো না। শাহজাহান জাহাঙ্গীর এদের মতন কাউকে নেব না, এটুকু বলতে পারি। একটা রিয়াকশন এখানে অমিত শাহের শোনাবো। আজকে উনি বলছেন কংগ্রেসকে আক্রমণ করছেন এই মঞ্চে দাঁড়িয়ে, মানে বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে বা মন্ত্রিসভা গঠিত হচ্ছে, ঠিক তার প্রাক্কালে দাঁড়িয়ে अमित शाह कांग्रेस के आक्रमण করে কি বলেছেন শোনাই আপনাদের দেখুন। कांग्रेस पार्टी की भी बात करना चाहता हूं। कई साल से
कांग्रेस पार्टी चुनाव नहीं जीतती है कई जगह पे, और अभी अभी उनको मालूम पड़ गया है कि चुनाव जीतना तो अब असंभव है, तो चुनाव की प्रक्रिया को ही कलुषित कर दो, बदनाम कर दो। इसलिए कांग्रेस के प्रमुख नेता, विपक्ष के नेता राहुल गांधी जी ने अपनी हार को छिपाने के लिए कभी ईवीएम, कभी वोट चोरी, कभी मतदाता सूची, कभी SIR, ये सब कीचड़ उछाड़ने का प्रयास कर रहा है। मगर मैं आज कांग्रेस पार्टी को कहने आया हूं, हम तो 2014 से शासन में आए हैं। तमिलनाडु में 1967 से आपका कोई सीएम नहीं बन पाया, ये सभी वोट चोरी थी क्या? पश्चिम बंगाल में 49 साल से आपका सीएम नहीं बना है, वो सभी वोट चोरी थी क्या? सिक्किम में 82 साल से आपका 42 साल से आपका सीएम नहीं बना है, बिहार में 36 साल से नहीं बना है, गुजरात में 30 साल से नहीं बना है, ओडिशा में 26 साल से नहीं बना है, नागालैंड में 23 साल से नहीं बना है, महाराष्ट्र में 12 साल से नहीं बना है। अगर ये सभी वोट चोरी है तो वोट चोरी करने वाले तो आपके साथ बैठे हैं भाई, आज सारे इंडिया अलायंस के सदस्य बने हैं। मैं तो मानता हूं कि कांग्रेस पार्टी ने अपनी हार के लिए आत्मचिंतन करने की जरूरत है। देश की जनता राहुल गांधी को नेता बनने के बाद सैन हर जगह कांग्रेस के खिलाफ मैंडेट दे रही है, और राहुल जी के नेतृत्व में ही इंडिया अलायंस फिर से टूटने की शुरुआत भी हो गई। অমিতাভ দা, আপনার কাছে আমি রিয়াকশন নেব, কিন্তু একটা ব্রেক আমাকে আবারও নিতে হবে, খুব দ্রুত বিরতির পরে আবার ফিরছি, সঙ্গে থাকুন। কেমন করছেন অমিত শাহ? রাহুল গান্ধীর প্রসঙ্গ উত্থাপন করেছেন এখানে। অমিতাভ দার কাছে আসবো। অমিতাভ দা, অমিত শাহ এই বক্তব্য খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে আগামী সময়ে কংগ্রেসকে তারা শত্রু ভেবে, মানে আমি যদি জাতীয় রাজনীতির ক্ষেত্রে ধরি তাহলে অবশ্যই কংগ্রেসকে এখানে বিরোধী পক্ষ ধরেই একের পর এক নির্বাচনে অবতীর্ণ হবে বিজেপি। বাংলার ক্ষেত্রে কি হবে, বাংলার বুকে কি হবে? আমি ধরে নিলাম তৃণমূল কংগ্রেসের ভালো কর্মীদের আপনারা নিলেন, কংগ্রেস হয়তো আরে বহরে বাড়লো, কিন্তু সংগঠন না। আমি আপনাকে বলি যে উনি যে কথাগুলো বললেন যে কংগ্রেসের অনেক দিন ধরে বেশ কিছু স্টেটে নাকি কোনো রকম জিততে পারিনি, তো সত্যি কথা। সবসময় আমাদের গণতন্ত্রটাকে আমরাই চ্যাম্পিয়ন করেছি, নেহেরু গণতন্ত্রকে আমরা চ্যাম্পিয়ন করেছি বলে তাতে যারা বিরোধী যারা ছিল বা ছোট ছোট দলগুলি ছিল বা আঞ্চলিক দলগুলি ছিল তারা জিতেছে বলেই তো আজকে এই অবস্থা ভারতবর্ষটা রয়েছে। তিনি বলছেন যে কংগ্রেস থেকে জিততে পারে না। 4 দিন আগে তো আমরা জিতেছি, যেখানে 3খানি সিট আমাদের 100টার বেশি, সব থেকে শিক্ষিত যে রাজ্য, সব থেকে শিক্ষা এগিয়ে আছে সেই রাজ্য, সেই কেরালা আমরা জিতেছি। তারা সবে 2 কি 3টে জিতেছে। এই কেরালায় জিততে গেলে আপনাদের এখন বিজেপি শাসিত রাজ্য আর কংগ্রেস শাসিত রাজ্যের যদি আমি ট্যালি করতে যাই, কম আছি, আমরা কম আছি, কিন্তু আমরা তো হিমাচল প্রদেশে তাদের হারিয়ে জিতেছি, আমরা তো কর্ণাটকে 40% কমিশন নেওয়া সরকারকে হারিয়ে জিতেছি, আমরা তো তেলেঙ্গানাতেই জিতেছি। হতে পারে একটা দলের একটা সময় যেমন ভারতবর্ষের প্রায় সব রাজ্য দখলে ছিল, এখন সেই এতগুলো রাজ্যে নেই, হতে পারে বিভিন্ন কারণে। এবং তিনি যে বারবার রাহুল গান্ধীকে টার্গেট করছেন, রাহুল গান্ধী তো প্রমাণ করে দেখিয়েছেন ভোট চুরি। একটা বাড়িতে 350 ভোট, একটা বাথরুমে একটা ঘর, ব্রাজিলিয়ান মডেলের 37 জায়গায় ভোট। পশ্চিমবঙ্গে কি ভোট চুরি হয়েছে অমিতাভ দা? দেখুন, পশ্চিমবাংলায় ভোট চুরি কিনা সেটা আমি এখন এই মুহূর্তে বলা যাব না। একদিক দিয়ে নিশ্চয়ই হয়েছে, যখন SIR করে 90 লক্ষকে বাদ দেওয়া হয়েছে, তৃণমূলের সাথে তাদের পার্থক্য 32 লক্ষে। এই 90 লক্ষ যদি মানুষের ম্যান্ডেট মানতে পারেন না কেন? না, আমি ম্যান্ডেট মেনে নিয়েও তো বলছি, আমি মেনে নিয়েছি, মানার পরেও বলেন আপনারা ভোট চুরি হয়েছে, মেনে নিয়েও বলছি যে এটা আগামী দিনে প্রমাণিত হবে যে কতটা ভোট কি হয়েছে। এবং এটা তো ঘটনা, আমরা 90 লক্ষকে বাদ দিয়ে এই নির্বাচনটা করেছি। এই 90 লক্ষ থাকলে, আমি ভোট চুরির কথা বলছি না, নির্বাচনে কি ম্যান্ডেট হতো সেটা কিন্তু এখনই বলা মুশকিল। এটা কিন্তু মনে রাখতে হবে। 90, আচ্ছা বেশ, তাহলে আলিদার কাছে এখানে আসবো। 90 লক্ষ মানুষ যদি এখানে ভোট দেওয়ার সুযোগ পেত তাহলে ম্যান্ডেট অন্যরকম হতো, তাই কি আলিদা? বাবু যে কথাটা বললো সেটা হচ্ছে মৃত ভোটার সহ উনি বলতে চেয়েছেন 90 লক্ষ, হ্যাঁ, এবং একইভাবে শিফটিং ভোটার এবং ট্রান্সফার ভোটার এগুলো নিয়ে উনি বলছেন 58 লক্ষ। এইভাবে বাদ গেল বাবু,
তাহলে এগুলোকে আপনি ভোটার বলতেন? না না, কংগ্রেসের কালচারে এগুলো ভোটার হচ্ছে। দেখুন আমি বিতর্ক দিচ্ছেন, আপনি জানেন না। আজকে আপনি জানেন না আমাদের একটা 99% ভোটার হচ্ছে এই অ্যাডজুডিকেশনে। না এটা শোনার চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন। আপনি আপনাদের কংগ্রেসের বলে আপনি মিথ্যা কথা বলে গেলে সেটা কি করে হবে? কংগ্রেসের সঙ্গে আমাদের তো লড়তে হবে সারা ভারতবর্ষ জুড়ে, সেটা তো ঠিকই আছে, ঠিকই বলছেন আপনারা, অভিযোগ করছেন, ঠিক আছে। কিন্তু এবারের ভোটটার ব্যাপারে আপনারা এটা বলতে পারেন না যে ভোটটা চুরি হয়েছে। আপনারা জানেন লজিক্যাল ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা দেখলাম যাদের কাগজপত্রে ভুল আছে এই ভোটাররাই তো যখন আপনার ফ্রেশ ভোটে ভোট দিত সেই সময় তো এরাই তো অনেকেই ভোট দিতে আসতো না। আরে ভোটের পার্সেন্টেজটা তো 84%, 83% একটা টাইমে ছিল, তাহলে সেটা আজকে 93%টা হলো কেন? 93%টা কেন, 95%টা কেন হচ্ছে বিভিন্ন জায়গায়? সেটার প্রধান যেটা কারণ সেটা হচ্ছে দেখুন নির্বাচন কমিশন একটা সংস্কারে হাত দিয়েছে, বা আপনারা 2002 সালের পর থেকে তারপরে কোনো কিছু হয়নি। পরবর্তীতে আমরা এবছর দেখতে পেলাম 12টা রাজ্যে হয়েছে। এই এসআইআর কারণে তাহলে কেরলে তাহলে ভোট চুরিটা হয়নি। তাহলে আপনি আমি আবার একটু বাংলায় ফিরি মানে সার্বিক আমি যেটা বলতে চাইছি যে নতুন সরকার তারা শপথ নিতে চলেছে, আগামী সময় আমাদের একাধিক এক্সপেকটেশন থাকবে এই সরকারটার কাছে। আমি অরিজিতের কাছে একটু আসার চেষ্টা করব। পুরো নির্বাচন তো এরপরে আসুন, একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে, পুরো নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে, পুরো সভাতে একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই একটা এত ম্যান্ডেটে ক্ষমতায় আসা বিজেপি দলটা সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে প্রত্যেকটা নির্বাচনে। তৃণমূল হালে পানি পাবে আগামী নির্বাচনগুলোতে? দেখুন তৃণমূলের ভোট কমেছে ঠিকই, যেটা অমিতাভবাবু বললেন, আমাদের যিনি কংগ্রেসের মুখপাত্র রয়েছে, যে এসআইআরের কারণটা অবশ্যই রয়েছে। 90 লক্ষর মধ্যে জুডিশিয়াল যে লোকজন তারা কতটা ফেরত নাম আসে ইলেকশনের পরে ফর্ম 6 বা ফর্ম 8 বা যেগুলো নির্বাচন কমিশন দ্বারা প্রদর্শিত, সেটা দেখার বিষয়। আর আরেকটা কথা হচ্ছে তৃণমূল কর্মীরা এরকম নয় যে যারা এখনও মাঠে ময়দানে রয়েছেন, যারা রাজনীতিটা করছেন, তারা আপ্রাণ চেষ্টা করবে যে ক্ষমতায় ফেরার, তারা আবার চেষ্টা করবে যে ইলেকশনটা লড়ার। অবশ্যই যদি নতুন সরকার যে দেখে চেষ্টা করবে, কাকে দেখে মানে আমি বলছি ধরুন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে একটা রাজনৈতিক দল তৈরি হলো, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো। দেখুন এখন হেরে যাওয়া এই দলটার মাথার উপরে মানে উদাহরণটা কে, কাকে দেখে তারা আবার? দেখুন আমাদের আইডল অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে বাকি পরপর দুটো নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় হারলেন অরিজিৎ। এটা তো আমাদের মানতে হবে, এটা তো কিছু করার নেই। এটা তো এই তৃণমূলের কর্মী সমর্থক অক্সিজেন পাবে। শুনুন, বিগত দিনগুলোর কথা আপনার চিন্তা করতে হবে। মমতা ব্যানার্জি কাদের হারিয়েও সরকারে এসেছিল সেটাও মানতে হবে। রাজনীতিতে হার জিত যেরকম থাকে, রাজনীতিতে পরবর্তীকালে আপনি পরবর্তীকালে বলতে পারবেন না যে যতদিন বিজেপির যারা এখনো সাংসদ বা এমএলএ বা যারা রয়েছে তারা আজীবন দেখে যাবে বিজেপি সরকারে থাকবে, এটা কিন্তু আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। যেমন তৃণমূলের একটা ওভার কনফিডেন্স হয়ে গেছিল, এটা আমি মানছি। 15 বছরের ওভার কনফিডেন্সটা তৃণমূলকে যেরকম ডুবিয়ে 34 বছরের সিপিএম এর ওভার কনফিডেন্স ডুবিয়েছে। বিজেপিরও সরকার কালকে তো শুরু হবে, দেখা যাক তাদের কি হয়। আমাদের কাছে কোনো তথ্য থাকলে আমরা সেই তথ্য দিয়ে লড়াই করব, মমতা বন্দ্যোপাধ্যায় ছবি রেখেই লড়াই করব। এবং আমার প্রশ্নটা খুব স্পেসিফিক, শুভেন্দু অধিকারী জুজু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এটা তো মানতে হবে। নন্দীগ্রামে হারলেন, আবার ভবানীপুরে হারলেন। শুভেন্দু অধিকারীর বিপরীতে মমতা বন্দ্যোপাধ্যায় হারছেন, বারবার হারছেন। আপনারা তো টিভিতেও দেখিয়েছেন যে এজেন্টদেরকে বার করে দেওয়া হয়েছিল। ববি হাকিমের মেয়ে ওখানে উপস্থিত ছিলেন, প্রিয়দর্শিনী হাকিম, তার বাইকটাও আপনারাও টিভিতে দেখিয়েছেন। তার কাউন্টার কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো বিজেপির নেতাকে করতে দেখি, কোনো কাউন্টার করতে দেখি। হারার পরে তো হাজার কারণ বেরিয়ে আসে, তার মধ্যে অন্য কারণ এগুলো দেখা হয়েছে। না অভিজিৎ দা, নাগরিকরা কমসে কম একটা কথা বলেছে, কি বলেছে যে আমরা এত % ভোট দিলাম শান্তিপূর্ণ পরিবেশে। এবার আপনি বলছেন গণনায় গন্ডগোল হয়েছে, আবার গণনাটা ঠিক হলে তখন বলবেন যে কাগজ সার্টিফিকেট দিতে গন্ডগোল হয়েছে। একটা অজুহাতের একটা সীমা থাকা উচিত। তো পরাজয়টা স্বীকার করে নিন,
দেবরতী দি তো আপনি ঠিকই বলেছেন, অস্বীকার করুন, পরাজয়টা আপনি স্বীকার করুন। অস্বীকার করুন, এদিকে বার করা হয়েছিল। মানুষের কাছে অরিজিৎ গিয়ে স্বীকার বলতে করে পারবেন, দিয়েছেন, যদি আলিদা। এই অবস্থাতেও যদি আপনারা স্বীকার না আলিদা করেন, আলিদা তাহলে আলিদা আপনাদেরকে অরিজিৎ fundamental এখানে বসে যে কথা বলছেন, আমি হ্যাটস অফ, কি আমাদের 15 বছরে আমাদের অনেক ভুল ছিল, এই কথাটা অরিজিৎ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না। মমতাদি বলবে না কিন্তু মানে উনি বলবেন এখানে না। কে বেশি ভালো কর্মী আমি জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় এই দলটার বেটার কর্মী না, না, নাকি অরিজিৎ এখানে বেটার অরিজিৎ কর্মী। দা যাই হোক, আমি sleep of tongue আমি হয়েছে। অমিতাভদার কাছে আসবো, না, আমি অমিতাভ বলছি কালচিলাল, তো, দলের আমি আসবো অরিজিৎ। দলের ভুল না থাকলে তো বেশ, দলের আমি পরিবর্তন হতো না। একটু শুনে নিই, অমিতাভদার কাছে আসি। অমিতাভদা, শুভেন্দু অধিকারী প্রসঙ্গটা এই কারণে তুলছি, কেন মুখ্যমন্ত্রী বাছা হলো শুভেন্দু অধিকারীকে? খুব স্পেসিফিক কিছু কারণ হয়তো বিজেপি নেতৃত্ব ভাবছে বা ভেবেছে, তবে আজকে অমিত শাহ তো বলছেন, যেটা আমি জানি না, যদি এইটাকে আমরা ইঙ্গিত হিসেবে ধরে নিই যে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করার পেছনে এটা কারণ, তাহলে সেটা হতে পারে, কিন্তু এটাই কি একমাত্র কারণ? আমি ব্যাখ্যায় যাওয়ার আগে বা আপনার কাছে এই বিষয়ে বক্তব্য শোনার আগে বা ব্যাখ্যা শোনার আগে, আজকে অমিত শাহ কি বলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে পরপর দুবার হারালেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে হারিয়েছেন, ভবানীপুরে হারিয়েছেন, এটা ফ্যাক্ট, এটা লেখা থাকবে, ইতিহাসের পাতায় লেখা থাকবে, তথ্য, ভুল কথা বলবে না। যাই হোক, জানি না কতদিনে মমতা বন্দ্যোপাধ্যায় মানবেন। কি বলেছেন অমিত শাহ, দেখো। भवानीपुर की जनता का भी मैं बहुत बहुत धन्यवाद करना चाहता हूं। शुभेंदु दा ने गत चुनाव में दीदी को नंदीग्राम में हराया था। मैंने दीदी का एक इंटरव्यू देखा था, वो कहती थी मैं इनके गढ़ में लड़ने के लिए चली गई। दीदी, इस बार तो शुभेंदु दा ने आपके घर में आकर हराया है। ভবানীপুরে এসে হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী, এটাই কি একমাত্র কারণ? পরপর দুবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীকে হারালেন শুভেন্দু অধিকারী, তাই কি মুখ্যমন্ত্রী, নাকি অন্য কোনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরপর দুবার হারানো, এটাই কি একমাত্র ফ্যাক্টর হলো? অমিতাভদা। না দেখো, এই কথাটা যদি আমরা বলি দেবারতী, তাহলে কিন্তু 10 বছর ধরে বিরোধী দলনেতার ভূমিকাতে সারা বাংলা ঘুরে তিনি এই তৃণমূল শাসনের বিরুদ্ধে যে প্রতিরোধটা তৈরি করতে পেরেছেন সেটাকে খাটো করা হয়। কার্যতই তিনি এই সারা বাংলার বিভিন্ন 5 বছর 10 বছর নয়, হিসাবটা করে নিন, 5 বছর। 5 বছর। 20 সালে রামভক্ত হয়ে গেছেন পুরো। 5 বছর। হ্যাঁ, রাম ভক্ত হওয়াতে খুব একটা অপরাধ কখনো নেই। বাম ভক্ত ছিলেন, যদি- তারপরে রাম দাঁড়াও, ভক্ত। দাঁড়াও। ভালো লাগছে দেখে আপনার পরিবর্তন। যদি না রামের পাদুকা মাথায় নিয়ে ভরত রাজত্ব চালিয়েছে, আপনার কিন্তু পরিবর্তনটা হাওয়াই ভালো চটি লাগছে, মাথায় কখনো নিয়ে বাম, কখনো রাম। জীবনযাপন করতে হয় যাদের, তাদের কাছ থেকে অন্তত রাম ভক্তির অন্য অনুবাদ শুনবো। আমার কিন্তু এবার আসি পরিবর্তন মূল হয়নি, বক্তব্যে। আমার পরিবর্তনটা হয়নি, আপনার বাম থেকে রাম। আমি বুঝে যাচ্ছি, আপনি আপনার কথাই তোমার বলুন। বক্তব্য থেকেই মোটামুটি আন্দাজ করা যাচ্ছে। এবারে যে কথা বলছি সেখানে ফিরে আসি, সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই তার বিরোধী দলনেতার ভূমিকাকে খর্ব করা হয়। একই সঙ্গে এটাও ঘটনা যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবার হারিয়েছেন। এই হারানোটা খোদ তৃণমূলের রাজনীতির উপর একটা কিন্তু চাপ হয়ে দাঁড়ালো এবারের নির্বাচনে, যখন তিনি ভবানীপুর কেন্দ্রে গিয়ে দাঁড়ালেন এবং একই সঙ্গে দুটি কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, দুটি কেন্দ্রেই তিনি সফল হয়েছেন। সবটা মিলিয়ে পশ্চিমবঙ্গে জন্ম বাঙাল মানে বেঙ্গলি মিডিয়াম শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত, দলের রাজনীতি এবং আদর্শকে বোঝেন এবং সংসদীয় রাজনীতির অভিজ্ঞতা আছে এমন এবং লড়াকু মেজাজের ফ্রন্ট লাইনার নেতা, তাকে প্রায়োরিটি দেওয়ার কথা যে কোনো দলের কেন্দ্রীয় নেতৃত্ব ভাববেন, অন্তত মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের মতো রাজ্যের ক্ষেত্রে। যদিও অনেক বিকল্পের কথা আমরা শুনছিলাম, ফলে স্বাভাবিকভাবেই সেই জায়গা থেকে তিনি উঠে এসেছেন এবং এটা খুব স্বাভাবিক নির্বাচন বলেই মনে হচ্ছে। এবং এই স্বাভাবিক নির্বাচনের তোড়ে আরও একটা জিনিস কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল যে বিভিন্ন সময় তিনি তার রাজনৈতিক প্রচারে গিয়ে কখনো সংখ্যালঘুদের সম্পর্কে এমন কোনো মন্তব্য করেছেন যাতে সার্বিকভাবে দলের অবস্থান সম্পর্কে, তার গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে আমরা নানান সমালোচনা করেছি। মানে উগ্র হিন্দুত্বের লাইন নিয়ে তিনি এগোচ্ছেন কিনা সে প্রশ্নও আমরা তুলে ফেলেছি। কিন্তু সব কিছু কাটিয়ে শুধু তার একার নেতৃত্বের প্রশ্ন নয়, মানুষের যে সার্বিক প্রত্যাখ্যান তৃণমূলের প্রতি, তাকে চ্যানেলাইজ করবার জন্য তিনি কিন্তু যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে নিজের
পাশাপাশি পুরো দলের ছককে ব্যবহার করেছেন, গুটিয়েছেন। শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে এই গোটা বিষয়টা পরিচালনার জন্য যোগ্য সেনাপতির মতো দলনেতার পাশে থেকে, সভাপতির পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন। ফলে এটা একটা স্বাভাবিক নির্বাচনই ছিল, স্বাভাবিক মনোনয়নই ছিল মুখ্যমন্ত্রী পদে তিনি নির্বাচিত। আরও একজন রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে গতকাল কথা হচ্ছিল, যেহেতু তিনি নেই তাই তার নাম এখানে উল্লেখ করতে পারছি না। তিনি বলছিলেন যে, মানে এটা তার অভিমত, সেটা হচ্ছে যে আরএসএসের একটা ভূমিকা থাকে এখানে, বিজেপির মুখ্যমন্ত্রিত্ব নির্বাচন বলুন বা সার্বিকভাবে রণকৌশল কি হবে, মন্ত্রিসভা কি হবে, তার ওপরে আরএসএসের একটা নিয়ন্ত্রণ থাকে। এটা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা দেখেছি, এটা ওনার বক্তব্য। এক্ষেত্রে এটাকে কি মানা হয়েছে অমিতাভ দা? দেখো, এই আরএসএস এর নিয়ন্ত্রণ কতখানি থাকবে এই সংগঠনগুলোর ক্ষেত্রে, সরকারের ক্ষেত্রে, তারাও কিন্তু অনেকগুলো ক্যালকুলেশনস আছে আমার ধারণা। আরএসএস এর ব্যাপক বিস্তার হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিকে ডমিনেট করবার মতো ফোর্স হিসেবে আরএসএস এখনো পশ্চিমবঙ্গে ততটা শক্তি বৃদ্ধি করেছে কিনা সে ব্যাপারে আমার নিজের প্রশ্ন আছে। আরএসএস এর মানে সংখ্যা, প্রতিষ্ঠান ইত্যাদি বৃদ্ধির কথা মাথায় রেখে বলছি। একই সঙ্গে এটাও বলছি, সংসদীয় দল তার নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে, সংসদীয় দল তার নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে যদি স্বাধীন সিদ্ধান্ত নেন, সেটাই বরং গণতান্ত্রিকভাবে কাম্য। আরএসএস এর দ্বারা প্রভাবিত হবেন কি হবেন না সেটা তাদের চয়েস, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি তাদের দল সংসদীয় মতে, সংসদীয় রীতিনীতিকে মাথায় রেখে নেতা নির্বাচন করেন, সেটা পশ্চিমবঙ্গের ওভারঅল রাজনীতির জন্য একটা সুস্থ ইঙ্গিত বহন করছে। আমি বলছিলাম সংঘ সম্পর্কে বলতে গেলে সংঘ আগে জানতে হবে, তো তারপরে বলবেন। ভারতীয় জনতা পার্টির যে তৈরি হয়েছে, তার আগে জনসংঘ তৈরি হয়েছিল 1951 সালে। আমাদের দ্বিতীয় সরসংঘ চালক গুরুজির তার যে মানে চিন্তা, সেই চিন্তার সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বহু চিন্তা মিল থাকার কারণেই আমরা দেখেছি যে জনসংঘটা তৈরি হয়েছে। জনসংঘ তৈরি হওয়ার পর পরবর্তীতে দীর্ঘদিন অতিক্রম করার পর আমরা ভারতীয় জনতা পার্টি, এবং আজকে সেটা রয়েছে। আজকে সেই কথাটাই আমরা বলতে যাচ্ছি, সংঘ যদি কোনো একটা ভালো প্রস্তাব দেয়, সেটা পার্টি নিতে বাধ্য, বিজেপি নিতে বাধ্য, নিশ্চিত নেবে। কারণ সংঘ এখানে পশ্চিমবঙ্গে বহুভাবে, সংঘের বহু কার্যকর্তা, এই তৃণমূল বলুন, বামফ্রন্ট বলুন, কংগ্রেস বলুন, তারা বহুভাবে তারা অ্যাসাল্ট হয়েছে। অনেক সংঘকর্মী তারা মারা গিয়েছে। ত্রিপুরায় আমরা দেখেছি সিপিএমের রাজত্বকালে 6 জন সংঘের পুরনো কর্মীকে সেখানে খুন হতে হয়েছে, আমরা দেখেছি। তাহলে সরকারে আসার জন্য সংঘেরও একটা নিশ্চিত তার প্রস্তাব থাকবে। আমরা মানব এরকম আরও অনেক সংগঠন যেগুলো রয়েছে যারা রাজনীতিতে কাজ করে না, তাদেরও নিশ্চয়ই পজিটিভ প্রস্তাব থাকবে। সেই প্রস্তাবটা নতুন সরকারে আমরা সেটা নেব, আমরা সেটা নেব। সেই জন্য আমরা যেটা শুনুন, বিজেপির মতো আমরা সেই কারণেই যেটা বলতে যাচ্ছি যে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে, সমস্ত স্তরের পজিটিভ চিন্তা ভাবনা থেকে সেটা আসবে। সেটা সংঘও দিতে পারে, অন্য সেবামূলক সংগঠনও দিতে পারে। এবং আমরা মানুষের সমর্থন, আমরা তাদের যে তারা কি চায়, তাদের যে আবেদন, সেই আবেদনটাও আমরা প্রায়োরিটি দেব বলে আমরা সংকল্পপত্রে কিন্তু একই কথা বলেছি যে মানুষের যে দাবি, সেই দাবিগুলোকে আমরা একটু থামাই। আমি কংগ্রেস মুখপাত্র অমিতাভদার কাছে এবার আসবো। এখানে নতুন সরকারের কাছে এক্সপেকটেশন আমাদের কি হবে, খুব দ্রুত সবার কাছে জানতে চাইবো। আমি অমিতাভদার কাছে আগে আসি। কংগ্রেস মুখপাত্র একটা স্পেসিফিক একটা জায়গা আমি একটু ধরার চেষ্টা করছি। অ্যাডমিনিস্ট্রেশন যদি ঠিক থাকে তাহলে রাজ্যটাকে সঠিক পথে চালানো সম্ভব হয়, এটা কি আপনি? একদম একদম। অ্যাডমিনিস্ট্রেশন যদি ঠিক থাকে এবং একটা সরকারের যদি লক্ষ্যটাকে মনের দিক থেকে, হৃদয় থেকে যদি এটাকে মনে করে যে আমরা এই জায়গায় পৌঁছতে চাই, তাহলে কিন্তু সেটা করা সম্ভব। যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ছিল, সিন্ডিকেট রাজ, তোলাবাজি নির্মূল, উনি করেননি। এখন অমিত শাহ বলেছেন যে অ্যাডমিনিস্ট্রেশন ঢেলে সাজানো হবে, তার প্রমাণ আমরা পেয়েছি। অলরেডি রাইটার্স বা অন্যান্য জায়গাগুলো গরিকীকরণ আরম্ভ হয়েছে। এরপর প্রত্যেকটা জায়গাতে গরিকীকরণ আরম্ভ হবে, কর্মচারী থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গাতে দেখে নেওয়া হবে আরএসএস পন্থী কিনা। 1 নম্বর।
দু নম্বর তিনি বলেছেন যে সমাজ বিরোধীরা ছাড় পাবেন না। এখন এই রাকেশ সিং জেলখাটা আসামে কিছুদিন আগে কংগ্রেস অফিস ভেঙেছে, তার নামে কয়েক লক্ষ দুর্নীতি এবং মস্তানির অভিযোগ আছে, সমাজ বিরোধিতার অভিযোগ আছে, তাকে এনে প্রার্থী করা। এখন যদি সেটাকে তিনি মাথায় রেখে চলেন তাহলে আর কি করে সমাজ বিরোধীরা বা অপরাধীরা রাজনীতিকরণ করবে না, তো জানি না। আমার মনে হয় না, উনি মুখে বলছেন বটে, ওদের নেতারা মুখে বলছেন বটে যে আমরা 12টার পর থেকে আর কাউকে স্থান দেবো না, আমরা তৃণমূল থেকে কোনো কাউকে আনবো না, কিন্তু অলরেডি স্থান দিতে আরম্ভ করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি আসবো আলিদা একদম 30 সেকেন্ড প্লিজ। আমি আসবো আলিদা দাদা, একটু শুনে নি। এই মুহূর্তে আপনারা শাসক বিরোধিতায় যারা রয়েছে তাদের বক্তব্য একটু শুনে নি প্লিজ। অরিজিতের কি বক্তব্য, এক্সপেকটেশন প্লিজ। আমি একটু থামাই, একদম সময় শেষ। অরিজিৎ, দীর্ঘদিন শাসন ক্ষমতায় থাকার পর অরিজিৎ আজকে কি টিপস দেবে প্লিজ? কালকে সরকারের উদ্বোধন হচ্ছে, নতুন সরকারের, তারা যে নির্বাচনী ইশতেহারে যেই জিনিসগুলো বলেছেন বাস্তবায়ন করবে, লিফলেট এবং মানে একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলেও সারাক্ষণ দেখছিলাম সেই ইশতেহারগুলো প্রকাশিত হচ্ছিল। দেখবার বিষয় যে সেই ইশতেহারগুলো সত্যিই তারা প্রস্তাব করতে মানে পারেন কি পারেন না, নাকি সেই 14 সালে 15 লাখ অ্যাকাউন্টে ঢুকবেন বলে সেটা আটকে যায়। আয়ুষ্মান ভারত ওটা অপেক্ষায় রইলাম। দেখুন